সাথে থাকতে হবে। আমি যদি গ্লোবাল ইকোনমিক ফোরামের একটা ডাটা শেয়ার করি, তারা একটা ডাটা শেয়ার করেছে 2025-এ, সেটা হচ্ছে 2025 সালের মধ্যে 85 millions of job would be displaced by the automation. At the same time, 97 millions of job would be created, which is net positive. 97 থেকে 85 মাইনাস করলে স্বাভাবিকভাবে এটা পজিটিভ ইস্যু না। But there is the catch. The catch is these new jobs of 97 millions are targeting or requiring new job skills. একটা সহজ জিনিস বুঝতে হবে যে আমরা যখন একটা প্রোডাকশন ফ্লোরে কাজ করি, ট্র্যাডিশনালি কাজ করি, আমি যদি সেখানে অটোমেশন নিয়ে আসি তাহলে কি হবে? ট্র্যাডিশনালি কাজ করা ওয়ার্কারদের নাম্বার কমতে থাকবে। সেখানে কি রিকোয়ার করবে? সেখানে ডিমান্ডটা আসবে হচ্ছে যারা স্মার্ট মেশিন চালাতে পারেন, যারা সাস্টেনেবিলিটি জানেন, যারা ডাটা অ্যানালাইসিস করতে পারেন, তাদের রিকোয়ারমেন্ট ক্রিয়েট হবে। সো নতুন জব, নতুন স্কিল রিকোয়ারমেন্ট নিয়ে আসবে, নিজেদেরকে ওইভাবে প্রিপেয়ার করতে হবে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ইউ হ্যাভ টু ফিক্স হাউ উইল ইউ পজিশন ইয়োরসেলফ নট লাইক আ জব সিকার বাট ক্যারিয়ার আর্কিটেক্ট। নিজেদেরকে ক্যারিয়ার আর্কিটেক্ট হতে হবে, ঠিক আছে? আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি যে বাংলাদেশের ক্যারিয়ারগুলো টেক্সটাইল বা অ্যাপারেল সেক্টরে কেমন হয়, আমরা সবসময় খেয়াল করে দেখি ট্র্যাডিশনালি প্রোডাকশনে জব করবে অথবা মার্কেটিং মার্চেন্ডাইজিং এ জব করবে, কেউ কেউ হয়তো টিচিং প্রফেশনে যাবে। বাট আমরা কেউ খেয়াল করে দেখি না যে ইন্টায়ারলি কত ধরনের জব এক্সপ্লোর করা বাকি আছে আমাদের। আমরা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে এখনো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার ওইভাবে প্রপারলি পাচ্ছি না। টেক্সটাইল ইঞ্জিনিয়ারে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ওইভাবে আসছে না, যেটা আমরা শাহজালাল থেকে একতরফাভাবে পাচ্ছি, আমরা অন্য ইউনিভার্সিটি থেকে পাচ্ছি না। ওয়াশিং এ বাউন্ডারিলেস ইনোভেশনের সুযোগ আছে। এখানে যে কত লেভেলের এক্সপ্লোরেশন করা যায়, ইনোভেশন করা যায়, ওয়াশিং এ আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ার পাচ্ছি না, ফ্যাশন ডিজাইনিং এ পাচ্ছি না, আমরা সাস্টেনেবিলিটি কনসালটেন্ট হিসেবে টেক্সটাইল ইঞ্জিনিয়ার পাচ্ছি না, আমরা কোয়ালিটিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার পাই না, আমরা প্রিন্টে পাই না, আমরা এম্পোটাইতে পাই না, আমরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কাউকে আসতে দেখছি না। বাইরের কান্ট্রিগুলোতে প্রোডাক্ট ডেভেলপমেন্টে হিউজ ছেলেমেয়েরা কাজ করছে, বাট বাংলাদেশে কিন্তু আমরা প্রোডাক্ট ডেভেলপমেন্টকে টার্গেট করে কেউ আসবে সেটা পাচ্ছি না। আমরা কিন্তু আমাদের এই জায়গাগুলোতে ডিজিটাল মার্কেটিং, ভিজুয়াল মার্চেন্ডাইজিং, এই জায়গাগুলোতে হিউজ এক্সপ্লোর করার সুযোগ আছে, বাট আমরা আসছি না। আমরা সেখানে হয়ে যাচ্ছি যে মার্কেটিং মার্চেন্ডাইজিং এ চাকরি করবো, আমার অমুক আইডল আছে, আমার অমুক মেন্টর আছে, তাকে দেখেছি সে খুব ভালো করছে, আমাকে ওইটা করতে হবে। বাট আমি যে কোন লেভেলের কম্পিটিশনে আসছি এবং আমি একটা জায়গায় যে আটকে যাচ্ছি, আমি সার্ভাইভ করতে পারছি না, আমি উপরে আপলিফ্ট করতে পারছি না, তাহলে সেই ক্যারিয়ারের দাম কি? আমার ক্যারিয়ারকে যদি আমি এলিভেটই করতে না পারলাম, আপলিফটেড করতে না পারলাম, আপগ্রেডেড করতে না পারলাম, সেই ক্যারিয়ারকে কি হবে বলেন? সো আপনাদেরকে আগে চিন্তা করতে হবে যে আমি কোন ক্যারিয়ারে যাব। ইউ আর দ্য মিরর অফ ইয়োর্স। আপনাকে নিজেকে নিজে দেখতে হবে যে আপনি কিসের সাথে যান। আপনাকে আপনি যেভাবে চিনেন, জানেন, অন্য কেউ কিন্তু সেভাবে চিনে না, জানে না। আমি ফেরদৌস আপনাকে কিন্তু জানি না, ঠিক আছে? আমরা অনেক সময় দেখি যে মার্চেন্ডাইজিং ইন্ট্রোভার্ট ছেলেরা চলে আসে, ড্যাম ইন্ট্রোভার্ট, কারোর সাথে কথা বলে না, কারোর সাথে মিশে না, কারোর সাথে কমিউনিকেট করে না। ব্রাদার্স, বিলিভ মি, দিস মার্চেন্ডাইজিং মার্কেটিং জব কমপ্লিটলি বিলংস টু দ্য এক্সট্রোভার্ট পিপল। এখানে আপনাকে কন্টিনিউয়াসলি কমিউনিকেশন করতে হবে, প্রেজেন্টেশন করতে হবে, পাবলিক স্পিকিং করতে হবে। আপনি যদি ইন্ট্রোভার্ট হয়ে থাকেন, আমার সাথে কথা বললে আমি কথা বলবো, তাহলে কিন্তু দিস জব ইজন্ট ফর ইউ। সো এটা বলার মানে হচ্ছে নিজেকে নিজে জাস্টিফাই করতে হবে, ওকে? এরপর আসি হচ্ছে যে আমরা যে এভাবে জাস্টিফাই করবো বা নিজেদেরকে গড়ে তুলবো, আমি কি কি স্কিল ডেভেলপ করবো। আর একটা ডাটা শেয়ার করি, এটা হচ্ছে লিঙ্কডইন 2025-এ একটা ইন ডিমান্ড স্কিলের একটা ডাটা শেয়ার করেছে যে আমরা যখন এমপ্লয়াররা রিক্রুটমেন্ট করি, আমরা এমপ্লয়ির মধ্যে কি কি জিনিস দেখতে চাই। ডাটাটা এসেছে খুব ইন্টারেস্টিং যে আমরা দেখতে চাই একটা এমপ্লয়ির মধ্যে 22% থাকবে অ্যানালাইটিক্যাল ক্যাপাবিলিটি, 18% থাকবে কমিউনিকেশন, লিডারশিপ থাকবে 15%, 17% থাকবে টেকনিক্যাল নলেজ, ক্রিয়েটিভিটি থাকবে 14%, অ্যাডাপ্টিবিলিটি থাকবে 14%। ইটস এ ব্যালেন্স। সো আপনার মধ্যে যদি টেকনিক্যাল নলেজ থাকে, আপনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার হন আর মনে করেন যে আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, সো
I can achieve anything, anywhere, anytime. You are wrong. আমরা যখন রিক্রুটমেন্ট করি আমরা অনেক কিছুতে দেখতে চাই, আমরা এখন অল রাউন্ড প্রফেশনালিজম দেখতে চাই। আমরা মনে করি যে কারোর টেকনিক্যাল নলেজ আছে এটাই ইনাফ না, সে কতটা কমিউনিকেট করতে পারে, সে কিভাবে প্রবলেম সলভ করতে পারে, সে কিভাবে টিম লিড করতে পারে, সেটা কিন্তু আমরা দেখি। আমি আমার কিছু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স শেয়ার করি, যা সেটা সবার শেখার জন্য, জানার জন্য। আমার গ্রুপে মার্কেটিং মার্চেন্ডাইজিং ইন্টারভিউ করে আমি ফাইনালাইজ করি। তো ইন্টারভিউ করে আমার কিছু ফাইন্ডিংস আছে, আমি এটা একটু এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করি সবার শেখার জন্য, কারণ টুডে টুমরো সবাই এই জিনিসটা ফেস করবে। আমরা যখন ইন্টারভিউ দেখি বা ইন্টারভিউ নেই, আমরা সবার আগে দেখি তার অ্যাপিয়ারেন্স। এটা কিন্তু সত্যি, প্রথমে রূপ বিচারি, তারপর হচ্ছে গুণ বিচারি। আপনার ড্রেস আপটা, আপনি পরে আসলেন একটা জুতা, জুতার মধ্যে কাদা লেগে আছে, মাটি লেগে আছে। আপনি পরে আসলেন একটা ডেনিম প্যান্ট, যে ডেনিম প্যান্টে হিউজ ওয়াশিং করা, মানে ছিঁড়ে ফুটে গেছে এরকম। আপনার কাছে হয়তো এটা স্টাইলিশ, বাট ইন্টারভিউ বোর্ডের জন্য কিন্তু এটা বেমানা। আপনি শার্টের উপরে বোতামটা খুলে আসলেন, আপনি এত বড় একটা ব্যাগ কাঁধে করে নিয়ে এসে একটা চেয়ারে আপনি বসলেন, আর একটা চেয়ারে ব্যাগটাকে রাখলেন। লুকস অড, ডোন্ট ডু দ্যাট। আমি বলছি না আমাকে ফলো করেন, তারপর আমি একটু বলি, আমাকে একটু সত্যি হচ্ছে ক্যামেরা থেকে। আমি একটা ব্ল্যাক প্যান্ট পরেছি, ব্ল্যাক প্যান্টের সাথে আমি একটা কন্ট্রাস্ট শার্ট পরেছি, সাদা। সাদাটা সাধারণত অফিসিয়াল মিটিং বা লিডারশিপ মিটিংগুলোর সাথে বেশি যায়। আমি এই প্যান্টের সাথে একটা ব্ল্যাক বেল্ট পরেছি, বেল্টের সাথে ম্যাচ করে আমি একটা ব্ল্যাক জুতা পরেছি, ব্ল্যাক জুতা ব্ল্যাক বেল্টের সাথে ম্যাচ করে আমি ব্ল্যাক ঘড়ি পরেছি, ব্ল্যাক ঘড়ির সাথে ম্যাচ করে আমি ব্ল্যাক ফ্রেমের চশমা পরেছি। আপনি যে সবসময় এটাকে ম্যাচ করতে পারবেন, নট লাইক দ্যাট, বাট ইউ ক্যান ট্রাই অ্যাট লিস্ট। হ্যাঁ, এটা আপনাকে নাইস ওয়েতে প্রেজেন্ট করে। সেকেন্ডলি, আমরা যখন সিভি দেখি, আমরা দেখি 3-4 পৃষ্ঠার সিভি, 3-4 পৃষ্ঠার রিজিউমি, 3-4 পৃষ্ঠার রিজিউমি পড়ার সময়, ঠিক আছে, রিজিউমি নিড টু বি কারেক্টেড, ইট শুড বি উইদিন 1 to 2 পেজ ম্যাক্স। নাম্বার 3, ইন্টারভিউ বোর্ডে কিছু কমন কোশ্চেন থাকে, যে আপনি আপনার সম্বন্ধে বলেন, প্লিজ লেট আস নো অ্যাবাউট ইয়োরসেলফ। এখন আপনি বলা শুরু করলেন, আমার নাম এই, আমার বাবার নাম এই, আমার নাম এই, আমার 2 ভাই বোন এখানে থাকে, ওরা এই স্কুলে, তোর স্কুলে থাকে। ভাই, আপনার কাছে তো আপনার ফ্যামিলির কথা কেউ জানতে চায় না। আপনার জন্য ইম্পর্টেন্ট ছিল আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করা, আপনার ক্যাপাবিলিটিটাকে শেয়ার করা। আপনি আপনার ক্যাপাবিলিটি বলবেন, আপনার স্ট্রেংথ বলবেন, আপনার ভ্যালুস বলবেন, আপনার প্রিন্সিপালস বলবেন, আপনি কিভাবে কাজ করেন, কোন সিস্টেমে কাজ করেন, সেটাকে বলবেন, রাইট? আবার অনেক সময় আমরা জানতে চাই, আপনি যেখানে ইন্টারভিউ দিতে আসছেন, এই কোম্পানি সম্বন্ধে আপনি কি জানেন? দেখা গেল আপনি বললেন কিছুই জানেন না। এটা আপনাকে কি প্রমাণ করলো? আপনি একটা জায়গায় ইন্টারভিউ দিতে আসছেন, সেই কোম্পানি সম্বন্ধে আপনি জানেন না, তাহলে আপনি এখানে ইন্টারভিউ দিতে আসছেন কেন, রাইট? আবার আমরা অনেক সময় জিজ্ঞেস করি যে আপনার কি স্ট্রেংথ বলেন তো, বা কি উইকনেস বলেন তো, বলে ফেলা আই এম ভেরি হার্ড ওয়ার্কিং। ভাই, হার্ড ওয়ার্কিং তো সকলেই, যে রিক্সা চালায়, যে মাটি কোপায়, ও তো হার্ড ওয়ার্কিং। তার থেকে বরং অ্যান্সারটা যদি এমন হতো যে আই এম এ কুইক লার্নার, আই এম এ গুড লার্নার, আমার অ্যাডাপ্টিবিলিটি ভালো, আমি ভালো লিড দিতে পারি, আমার সলিউশন ক্যাপাবিলিটি ভালো, এটা তাহলে কি হতো? ভালো লাগতো না শুনতে? আমরা অনেক সময় ইন্টারভিউ করে কোশ্চেন করি যে আপনার কোনো কোশ্চেন আছে? এখন আপনি কোশ্চেন যদি করে ফেলেন যে ছুটি কয়দিন, অফিস টাইম কয়দিন, বেনিফিটস কি কি, তখন আমার কাছে কি মনে হবে? আমার কাছে মনে হবে যে আপনি কোম্পানিতে কন্টিনিউ করার থেকে আপনার এক্সপেকটেশনটাকে আপনি বেশি প্রায়োরিটি দিচ্ছেন। ডেফিনেটলি আপনার এক্সপেকটেশন থাকবে, বাট দিস ইজ নট দ্য ওয়ে ইউ এক্সপ্রেস। ওকে, সো এই জিনিসগুলো হচ্ছে আপনাদের শেখার জন্য বললাম। ইন্টারভিউ দিতে গেলে অবশ্যই কোম্পানির সম্বন্ধে স্টাডি করে যাবেন, যাতে আপনি বলতে পারেন। কনফিডেন্ট থাকতে হবে, এক্সপ্রেসিভ হতে হবে, প্রেজেন্টেবল হতে হবে, ঠিক আছে? এই জিনিসটা আমরা অনেক সময় মিস করেছি। সো আমাদের এই স্কিলগুলোকে যদি অ্যাডপ্ট করতে হয়, আমাদের মধ্যে কি আসতে হবে? লিডারশিপ আসতে হবে। আমরা অনেক সময় মনে করি যে যারা ম্যানেজার তারাই বোধহয় লিডার, আবার আমরা অনেক সময় মনে করি আমাদের মতো 20 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স, চুল সাদা হয়ে গেলে, বুড়া হয়ে গেলে বোধহয় লিডার। ইটস নট ট্রু। লিডারশিপ যে কোনো বয়স থেকে, যে কোনো সময় থেকেই শুরু হতে পারে। লিডার্সরা কি করে? একটা গ্রুপ অফ প্রজেক্ট, গ্রুপ অফ পিপলকে লিড দেয়।
যারা উইক আছে তাদেরকে হেল্প করে, সাপোর্ট করে। তারা বিভিন্ন ধরনের ইনোভেশন নিয়ে কাজ করে, যেটা মানুষের লাইফকে ইজ করবে, প্রসেসকে সিম্পলিফাই করবে, সিস্টেমকে ডেভেলপমেন্ট করবে। তারা যে কোনো ইলিগাল ইস্যুতে ভয়েস রেজ করে, সেটা নিয়ে কোশ্চেন করে, তারাই লিডারশিপকে ক্যারি করে। ঠিক আছে? সো লিডারশিপ ইজ এ মাইন্ডসেট। When you think like a leader, you act like one, people notice, and that's how the growth begins. এই লিডারশিপকে প্র্যাকটিস করতে হলে আপনাকে তো প্রিপেয়ার হতে হবে, আপনার ক্যারিয়ারকে তো প্রিপারেশন নিতে হবে, রাইট? সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? নাম্বার 1, নো ইয়োরসেলফ। আমরা কি জানি যে হোয়াট আই এম গুড অ্যাট, হোয়াট এক্সাইটস মি, আমি কি চাই, কি ভালোবাসি, কি পছন্দ করি? আমরা কিন্তু নিজেকে ঠিক মতো জানি না। এখানে কেউ কি হাত তুলে বলতে পারবেন যে কে কার SWOT অ্যানালাইসিস করেছেন জীবনে? কেউ কেউ করে। SWOT হচ্ছে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। আমরা প্রোডাক্টের SWOT অ্যানালাইসিস করি, আমরা কোম্পানির SWOT অ্যানালাইসিস করি, বাট আমরা ব্যক্তি বিশেষের SWOT অ্যানালাইসিস করি না। আমি আমার SWOT অ্যানালাইসিস করেছিলাম এবং আমি আমার 4টা উইকনেস বের করেছিলাম। সেই 4টা উইকনেসের মধ্যে একটা ছিল হচ্ছে প্রেজেন্টেশন। আমার ইন্টার ক্যারিয়ারে আমার একটু প্রেজেন্টেশন শিখায়। আমার একটা উইকনেস ছিল পাবলিক স্পিকিং। আমার ইন্টার ক্যারিয়ারে আমার পাবলিক স্পিকিং করার সুযোগ নেই। এরকম আরও বেশ কয়েকটা উইকনেস ছিল। আমি আমার উইকনেসগুলোকে আইডেন্টিফাই করেছি, সেগুলোর মধ্যে প্রায়োরিটি সেট করেছি, সেগুলো নিয়ে কাজ করেছি। আমি আস্তে আস্তে আমার সেই উইকনেসগুলোকে স্ট্রেংথে কনভার্ট করেছি। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনারা আপনাদের স্টুডেন্ট লাইফ থেকে এখন থেকে SWOT অ্যানালাইসিস করবেন, নিজেকে নিজে জানবেন, উইকনেসগুলোকে স্ট্রেংথে কনভার্ট করবেন, তাহলে আপনি পরিণত হবেন, আপনি রেডি হবেন ফিউচার চ্যালেঞ্জ নেওয়ার জন্য। সেকেন্ড হচ্ছে আপনাকে কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে দিয়ে যাইতে হবে। আপনি লার্নিংকে কখনো বন্ধ করবেন না। আপনি দরকার হলে টেক্সটাইল ম্যাগাজিন পড়বেন, বিভিন্ন ধরনের জার্নাল পড়বেন, গ্লোবাল বিভিন্ন রিসার্চ পেপার পাওয়া যায় গুগলে, সেগুলোকে স্টাডি করবেন। লিঙ্কডইনে অনেকে সুন্দর সুন্দর করে লেখে, সেগুলোকে রেগুলার করবেন। মার্কেটের সাথে অ্যালাইন থাকবেন, আপডেটেড থাকবেন, কি হচ্ছে, এই যে 35% ট্যারিফ দিয়েছে, এটার ইম্প্যাক্ট কিভাবে হবে, কতভাবে হবে, এটা কি শুধু ইউএসএ বিজনেসকে ইম্প্যাক্ট করবে নাকি ইউরোপ বিজনেস বা আদার বিজনেসকে ইম্প্যাক্ট করবে, গ্লোবালি আমরা কোথায় আছি, কোথায় যাচ্ছি, সব জিনিসগুলো জানবেন, বিভিন্ন ফোরামে কথা বলবেন। নাম্বার 3 হচ্ছে সেলফ ব্র্যান্ডিং। শুধুমাত্র ফেসবুকে বিজি না থেকে বিজি হতে হবে হচ্ছে লিঙ্কডইনে একটা স্ট্রং প্রোফাইল করবেন, মাঝে মাঝে ব্লগ লিখবেন। এই যে ব্লগ, মনে করেন যে আজকে আপনারা একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতেছেন, এই প্রোগ্রাম নিয়ে লিঙ্কডইনে লেখেন। আপনি মনে করেন অনেকজন গেস্ট আছে, এক একজন গেস্ট এক একটা ফরম্যাটে, এক একটা মডিউলে, এক একটা ওয়েতে কথা বলবে, বিভিন্ন ধরনের ইনসাইটস এক একজন জনের লেকচার থেকে আসবে, সেগুলোকে ফুটে নেন, সেগুলোকে নিয়ে লেখেন, সেগুলোকে ছড়ায় দেন সবার মধ্যে। আলো তো ছড়ায় দেয়, জ্ঞান তো আলো, রাইট? তো জ্ঞানের আলো যখন আপনি ছড়িয়ে দিবেন, অটোমেটিক আপনার ব্র্যান্ডিং হয়ে যাবে যে মোমটাকে জ্বালিয়েছিল, আলোটা কোথা থেকে আসছে। ঠিক আছে? তো লিখবেন, একটু একটু করে লিখবেন, বিভিন্ন ফোরামে কথা বলবেন, কোশ্চেন করবেন। ঠিক আছে? দেন হচ্ছে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। এক্সপিরিয়েন্স কিভাবে গ্যাদার করবেন? ইন্টার্নশিপ করতে পারেন, বিভিন্ন কম্পিটিশন অ্যাটেন্ড করতে পারেন, বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করতে পারেন, বিভিন্ন প্রজেক্টের মধ্যে নিজেকে এনগেজ করতে পারেন। সব জায়গায় যে আমার বেনিফিট পাইতে হবে, ফাইন্যান্সিয়ালি টাকা আসতে হবে, নট লাইক দ্যাট। গেট ইনভলভ ইয়োরসেলফ, ইনভেস্ট ইয়োরসেলফ, নিজেকে নিজে ইনভেস্ট করেন, আপনার রিটার্ন আপনিই পাবেন। সবশেষে নেটওয়ার্কিং করতে হবে। আপনাদের অ্যালুমনি, আপনাদের টিচার, ইন্ডাস্ট্রিতে যদি কোনো লিডার থাকে, কানেক্টিভিটি থাকে, সবার সাথে কানেকশন রাখবেন, সবার সাথে নেটওয়ার্কিং রাখবেন, বিভিন্ন গেট টুগেদারে যোগাযোগ করবেন। এখন কিন্তু জিনিসটা এরকম না যে আপনাকে সবার সাথে ফিজিক্যালি দেখা করতে হবে। আপনি কিন্তু অনলাইনে হোয়াটসঅ্যাপেও মানুষকে মেসেজ দিতে পারেন, মেসেঞ্জারে মেসেজ দিতে পারেন, কমিউনিকেট করতে পারেন, রাইট? সো সবার সাথে কমিউনিকেটিভ থাকবেন। নেটওয়ার্কিং করে কেউ কখনো লুজার হয় না। যত বেশি কানেক্টিভিটি রাখবেন, যত বেশি কানেকশন রাখবেন, সেই কানেকশনকে আবার নাচাই করবে, ইউ মাস্ট বি বেনিফিটেড, ইউ মাস্ট বি বেনিফিটেড। এটা সবসময় মনে রাখবেন। একটা জিনিস মনে রাখতে হবে যে ক্যারিয়ার্স আর নট বিল্ড ইন আইসোলেশন, they grow through connection, action and reflection. I repeat, careers are not built in isolation, they grow through connection, action, reflection. Connected থাকবেন প্লিজ। আমরা অনেকে মনে করি যে বাংলাদেশের বিজনেস আমরা কোথায় আছি, আমরা কি স্ট্রাগল করছি, আমরা কি সার্ভাইভ করছি, নাকি আমরা থ্রাইভ করছি?
থ্রাইভিং হতে আছে। আমরা যদি একটা ডাটা দেখি 2020-তে বাংলাদেশের এক্সপোর্ট টার্নওভার ছিল $28 বিলিয়ন, যখন গ্লোবাল এক্সপোর্ট টার্নওভার ছিল $800 বিলিয়ন। 2026-এ আমরা টার্গেট করেছি $45 বিলিয়ন, যখন গ্লোবাল টার্নওভার হবে এস্টিমেটেড $1000 বিলিয়ন। এবং 2028-এ আমরা এস্টিমেট করেছি $52 বিলিয়ন, যখন গ্লোবাল টার্নওভার হবে $1080 বিলিয়ন। আপনারা যদি দেখেন যে 2020-এ ছিল 28, 2028-এ হয়ে যাবে 52, তার মানে কি এক যুগ হওয়ার আগেই অলমোস্ট ডাবল হয়ে যাচ্ছে না? তো ফিগার যদি এইভাবে রিফ্লেক্ট করে, আমরা কি সার্ভাইভ করার চেষ্টা করতেছি? মেড ইন বাংলাদেশ এখন একটা ব্র্যান্ড, আমরা গ্লোবালি মেড ইন বাংলাদেশকে এখন ব্র্যান্ড হিসেবে দেখি। সো ইনশাআল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব, বাট দ্যাটস ফর গ্রোয়িং উই নিড দ্য ইঞ্জিনিয়ার্স লাইক ইউ। এই ইঞ্জিনিয়ারদের শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং নলেজ থাকলে হবে না, ইট শুড বি কম্বাইন্ড উইথ দ্য লিডারশিপ, অ্যাডাপ্টেবিলিটি এবং সলিউশন করার মতো ক্যাপাবিলিটি, যে প্রবলেম সলভ ক্যাপাবিলিটিতে আপনার কোয়ালিটি, আপনার কমপ্লায়েন্স, আপনার সাস্টেনেবিলিটি, ডিজিটালাইজেশন সব কিছুকে অ্যাটেন্ড করতে পারবেন, সাপোর্ট দিতে পারবেন। সো আই শুড ক্লোজ লাইক দ্যাট, সেইং যে never fear the failure, embrace the diversity, seek the mentorship. Your career is yours. It doesn't need to be like others. So the world is open for you, just for those who are ready to take the challenge. Don't wait for the future, just start from today. Thank you so much. Thanks to invite me, and I pray for you all. Thank you. থ্যাংক ইউ স্যারকে। আপনারা কি বোর হয়ে যাচ্ছেন? আমাদের আরো স্পিকার আছে এখানে। আসলে আমাদের যে সিরিয়াল করা, আমরা জানি না আসলে যে আমাদের সিরিয়াল ঠিক আছে কিনা, তারপরে যারা গেস্ট আছেন তারা জিনিসটা ওভাবে নেন না, যেহেতু আমরা একটা সিরিয়াল করে আমরা ইনভাইট করেছি। তো এখন আমাদের অনারেবল গেস্ট হিসেবে যিনি আসবেন সেটা হলো চন্দ্রশেখর দাস, জিজিএম মার্কেটিং এন্ড মার্চেন্ডাইজিং, কটন ফিল্ড বিডি লিমিটেড, মন্ডল গ্রুপ। মন্ডল গ্রুপের জন্য একটা বড় হাততালি হোক। কারণ লাস্ট যে আমরা ইন্ডাস্ট্রিয়াল ভিজিট করেছি সেটা মন্ডল গ্রুপ, এই জন্য ধন্যবাদ। Thank you very much. Sorry, আমি লাস্ট আপনাদের ভিজিটে ছিলাম না। আমি আগে আমার পরিচয়টা একটু দিয়ে নিই, দেন আমি প্রসঙ্গে আসি। আমার নাম শেখর, আমি মন্ডল গ্রুপের একটা প্রতিষ্ঠান কটন ফিল্ড লিমিটেডে মার্কেটিং মার্চেন্ডাইজিং হেড হিসেবে আছি অ্যাজ ডিজিএম। আমার ক্যারিয়ার মার্চেন্ডাইজিং এ অলমোস্ট 15 ইয়ার্স। ফেরদৌস ভাই আমার 6 ব্যাচ সিনিয়র বুয়েট থেকে। আর স্কুল কলেজের কথা যদি বলি, আমার বেসিক্যালি বাড়ি চিটাগং, ইমন ফ্রম চিটাগং কেউ আছেন? একটা লাভ নেই, So, আমার পড়াশোনা চিটাগং কলেজিয়েট স্কুলে, which I used to know second oldest educational institute in this country. 1836 সালে আমার স্কুল এস্টাবলিশ হয়। আমার আগে সম্ভবত রাজশাহী কলেজিয়েট আছে, যেটা 1835 সালে এস্টাবলিশ হয়। Then I studied in Northern College, তারপরে বুটেক্সে ওয়েট প্রসেসিং এ মেজর করা আমার। 2009 সাল সার্টিফিকেট হিসেবে পাসিং ইয়ার, বাট অ্যাকচুয়ালি আমাদের এক্সাম শেষ হয় 2011 সালে। সো 2011 সালের মার্চ থেকে বলতে পারেন যে আমার পড়াশোনার পার্টটা শেষ। তারপরে ক্যারিয়ার স্টার্ট হওয়ার কথা ছিল, বাট আমার ক্যারিয়ার একটু ডিলে। আমি আমার ইউনিভার্সিটি থেকে স্টাডি ট্যুরে যাই। আমাদের 4th ইয়ারে ইন্ডিয়াতে স্টাডি ট্যুর হয় প্রতি বছর। ইটস আ সো কল্ড স্টাডি ট্যুর, ওখানে স্টাডির কিছু নাই, এবং এটা এই দেশের এডুকেশনাল ইনস্টিটিউটগুলোর নির্মম বাস্তবতা। ইটস এ পিকনিক, অ্যাবসলিউট পিকনিক, যেখানে সবাই ঘুরতে যায়, দেখতে যায়, স্টাডির কিছু হয় না, স্টাডি ছাড়া বাকি সব কিছুই। সো
সো খুব সিলেক্টিভ লোকজন ওখানে যেতে পারে, সবাইকে নেওয়া সম্ভব হয় না অবভিয়াসলি। 15 জন সিলেক্টেড লোকজনের মধ্যে আমি একজন ছিলাম। সো আই থট যে আমি ক্যারিয়ার স্টার্ট করবো না। ওয়াই? বিকজ আমি এখন একটা ক্যারিয়ার স্টার্ট করলাম, ট্যুর আমি যাবই, ওটা আমি মিস করবো না, এটা ফর শিওর। এন্ড আমি একটা কোম্পানিতে জয়েন করলাম, তোরে আমি 2 মাস 3 মাস 4 মাস যেতে না যেতে বললাম নেক্সট মান্থ আমার ইন্ডিয়া ট্যুর, আই নিড আ লিভ ফর 15 days, দ্যাট উইল বি আ ভেরি অড থিং। সো ফেরদৌস ভাই আপনাদেরকে যেভাবে স্ট্রাকচারালি ব্যাপারটা বোঝাচ্ছেন, আমি একটু গল্পের ছলে বোঝাই, যে যে প্রসঙ্গে উনি কথা বলে গেছেন ওইটার বাইরের গল্পগুলো বলি, তাহলে সবার কাছে নতুনত্ব আসবে, বাকি স্পিকারদের জন্য সুবিধা হবে। সো ক্যারিয়ার বিল্ড আপের উপরে আরেক যেটা আপনি সেমিনার করতেছেন, আপনাকে এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করতেছেন যে কিভাবে ইউ শুড স্টার্ট টু থিঙ্ক। আপনি প্রত্যেকটা খেলা, প্রত্যেকটা গেম, প্রত্যেকটা কাজ, ক্যান ইউ টেল মি যে মানুষ কয়বার করে? যে কোনো কাজ, যে কোনো কিছু মানুষ কয়বার করে? মিনিমাম, ন্যূনতম দুইবার। Do you know how to do it? First in your mind, second you do it practically. জীবনে যত কাজ আপনি করছেন প্রত্যেকটা কাজকে জিজ্ঞেস করেন, আগে ব্রেইনে একবার দেখছেন কাজটা যে আমি কি করব, তারপরে আপনি ফিজিক্যালি এটা করতে গেছেন। সো আপনাকে এখন আমি ওই ব্রেইন গেমস, ব্রেইন থটসটাই বোঝানোর চেষ্টা করছি যে আপনি ক্যারিয়ার বিল্ড আপ যখন করতে যাবেন, আগে নিজের ব্রেইনকে ট্রেন করেন। এটা আমরা সারা জীবন ধরে শুনে আসছি, ব্রেইন আমাদেরকে কন্ট্রোল করে, যারা এটার অপোজিটটা করতে পারে দে বিকাম লিডার্স, তারা ইন্ডাস্ট্রি লিডার। আপনি যখন আপনার ব্রেইনকে কিভাবে কন্ট্রোল করবেন এটা শিখে যাবেন, আপনি লিডার হবেন। আপনাকে ঠেকায় রাখার লোকজনের সংখ্যা খুব কম হবে। সো ইউ নিড টু লার্ন আপনার ব্রেইনকে আপনি কিভাবে ট্রেন করবেন। নাও যেটা আমি গল্পে ছিলাম সেখানে ফেরত যাই। সো আমার ব্রেইনকে এটা মেসেজ দেওয়া ছিল যে আমি যে কোম্পানিতে ক্যারিয়ার স্টার্ট করি না কেন, এমন কিছু করব না যেটা একটা অড সিচুয়েশন ক্রিয়েট করবে আমার ফিউচার ক্যারিয়ারের জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ আমার এডুকেশনাল ইনস্টিটিউটের জন্য। কেন আমি ওই নামটাকে ক্যারি করি? যখন আমি একটা ইনস্টিটিউটে যাব, একটা প্রফেশনাল অর্গানাইজেশনে যাব, আর সেখানে গিয়ে আমি কাইন্ড অফ 3 মাসের মাথায় 2 মাসের মাথায় স্টাডি ট্যুরের নাম দিয়ে 2 সপ্তাহ ছুটি খুঁজবো, আমার এডুকেশনাল ইনস্টিটিউটেরও বদনাম হয়। তখন বলবে যে এদের মধ্যে প্রফেশনালিজম নাই, সো এই ইনস্টিটিউট থেকে রিক্রুটমেন্ট বন্ধ করতে। আমি সবসময় আমার ক্যারিয়ারে এটা চিন্তা করি যে আমি যাই করি না কেন, এটা শুধু আমার ক্যারেক্টারকে রিফ্লেক্ট করে না, আমার ইনস্টিটিউটকেও ক্যারি করে, যেখান থেকে আমি পড়ে আসি। সো ট্রাই টু কিপ ইউর প্রফেশনালিজম। সেকেন্ডলি, আমি বেসিক্যালি লিন প্র্যাকটিশনার। আমার কোম্পানি আমাকে আজ থেকে 8-9 বছর আগে অনেক টাকা পয়সা খরচ করে লিনের উপরে ট্রেনিং করিয়ে 2 বছর 3 বছরের প্রোগ্রাম ডিজাইন করে আমাকে লিন প্র্যাকটিশনার হিসেবে এস্টাবলিশ করে। সো আমি একটু লিনের আদলে চলার চেষ্টা করি। ইউজুয়ালি আমি যেখানেই যাই আই ট্রাই টু বি ইভেন আর্লি। যতটাই প্রোগ্রাম শুরু হয় আমি তার আগে যাওয়ার চেষ্টা করি। আজকে আপনাদের এখানে আমি এসেছি 2:30 মিনিটে। সো ইটস বিন মোর দ্যান 1 আওয়ার ওয়েটিং, যেটা একটু শর্টেন হইলে আমার জন্য একটু ভালো লাগতো জিনিসটা, যে অন টাইমে যদি স্টার্ট করতে পারেন। কারণ আমরা যারা লিন প্র্যাকটিশনার আমরা ম্যান মিনিট হিসাব করি। লেটস সে আপনি এখানে 20টা লোকরে বসায় রাখছেন, প্রত্যেকের পার মিনিট স্যালারিকে যদি ওই জনসংখ্যা দিয়ে গুণ করেন, আপনি বুঝতে পারবেন কত টাকা ওয়েস্টেজ করে গেছে। যখন একটা ইন্ডাস্ট্রি এই ম্যান মিনিট আদলে ক্যালকুলেট করতে শিখবে, সে তার সব ওয়েস্টেজকে কমায় নিয়ে আসবে। সে বুঝতে শিখবে আমি একটা মিটিং কল করে 20টা লোকরে আমার বিভিন্ন ডিপার্টমেন্টে দাঁড় করিয়ে রেখেছি, এখানে প্রত্যেকটা লোকের পার মিনিটে স্যালারি কত, তাহলে কত মিনিট, কত ম্যান মিনিটের এগেইনস্টে কত টাকা নষ্ট করলাম আমি। সেকেন্ড লার্নিং ফর ইউ, wherever you go, before that when you are already being student, আপনি আপনার ম্যান মিনিট ক্যালকুলেট করতে শেখেন, প্রতি মিনিটে কত ওয়েস্টেজ করতেছে। এই কথার প্রসঙ্গে আসি, আমি এই ধরনের বিভিন্ন অনলাইন এবং অফলাইন সেশনস করে থাকি। একটা প্ল্যাটফর্ম আছে স্কিল এলিভেশন একাডেমি, যেটার সাথে আমি জড়িত, যেটার মাধ্যমে এরকম অনেক অনলাইন এবং অফলাইনে আমি ট্রেনিং দিয়ে থাকি বিভিন্ন বিষয়ের উপরে, সফট স্কিলস এন্ড টেকনিক্যালস। সেরকমই কোনো একটা ট্রেনিং এর পরে আমার কাছে ফেসবুক মেসেঞ্জারে মেসেজ আসে আপনাদের রাশেদ সাহেবের, from where we are getting connected from that day actually. ওই দিন থেকে আমি ওনাকে কিছুটা চিনি, খুব ভালো চিনি বলবো না, কিছুটা চিনি, এবং সেই সুবাদে আজকে
আপনাদের এখানে আসার ইনভাইটেশন পাওয়া। সো আই ওয়ান্ট টু গিভ হিম আ বিগ থ্যাঙ্ক অ্যাজ ওয়েল। আই বিলিভ যে সে সবার সাথে এইভাবে কানেক্টেড হয়ে সবাইকে রিচ করে আজকে আপনাদের ইউনিভার্সিটিতে সবাইকে নিয়ে আসতে পারছেন ইন্ডাস্ট্রির এই ব্যস্ততম দিনগুলোতে। ক্যান ইউ গিভ হিম আ বিগ হ্যান্ড? ইউনিভার্সিটিকেও অসংখ্য ধন্যবাদ, ইউনিভার্সিটির তরফ থেকেও এই অ্যারেঞ্জমেন্টটা করার জন্য। সো কামিং ব্যাক টু দ্য ডিসকাশন ফর ইউর ফিউচার ক্যারিয়ার বিল্ডার, আমাকে একটু এখানে বলেন যে লাস্ট ইয়ার স্টুডেন্টস তারা একটু হাত তুলবেন। আই উইল ট্রাই টু রিমেইন এ বিট ইন্টারঅ্যাক্টিভ। লাস্ট ইয়ার স্টুডেন্ট একজন, আর কেউ নাই? আগামী 1 বছরের মধ্যে ইউনিভার্সিটি ছেড়ে বের হয়ে যাবেন, জবে ঢুকবেন, এরকম আছেন কেউ এখানে? নাকি সবাই তার নিচে যে আগামী 1 বছরে ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাবেন, এরকম আছেন কেউ? আগামী 1 বছর এই বছরই তো আমরা আসেনি। সো 2-3 জন আছেন। 2 বছরের মধ্যে বের হবেন, এরকম কারা কারা আছেন? 3 বছরের মধ্যে বের হবেন, এরকম কারা কারা আছেন? So majority, let's say you are like first year or second year students, mostly first year or second year students. ক্যারিয়ার নিয়ে ভাবছেন আপনারা? হ্যাঁ, মোটামুটি টেক্সটাইল করতে আসছেন, ক্যারিয়ার নিয়ে ভাবনা চিন্তা শুরু করছেন। How many of you want to be merchandiser? কারা কারা মার্চেন্ডাইজার হতে চান এখানের মধ্যে? বাঙালির একটা স্বভাব আছে, আগে 2 হাত ছিল, তারপরে একজন 2 জন করে বাকিদের দেখে তারপরে আমরা হাত তুলে দিই। স্যার আজকে ব্যাকে কারা কারা মার্চেন্ডাইজার হতে চান? ওকে, হাত আমার। আমরা যখন এটা কোথাও গিয়ে জিজ্ঞেস করি, কোনো ইউনিভার্সিটি, কোনো ট্রেনিং সেশন, এনিওয়ে 70-80% হ্যান্ডস রেজড যে সব মার্চেন্ডাইজার হতে চান। আমি একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস বুঝাই আপনাকে, খুব রাফ, এটা 100% কারেক্ট হওয়ার কোনো কারণ নেই, রাফ, খুবই রাফলি বলতেছি। আশা হয় ফেরদৌস ভাইয়ের মতো আমি অতটা শার্প স্ট্যাটিস্টিক্স দিতে পারবো না। বাংলাদেশে এই মুহূর্তে মাঝারি থেকে ভালো বড় কমপ্লায়েন্স গার্মেন্ট ফ্যাক্টরি কি পরিমাণ আছে? আই উইল টেক ইউর ফিগার, আপনার সংখ্যাই নিব, কত আছে? স্যার এইচআরে ছিলেন একজন আপনাদের মধ্যে কেউ, রাইট? কত হইতে পারে রাফ আইডিয়া? গার্মেন্ট মাঝারি থেকে ভালো মান, ছোট সাইজ, মাঝারি সাইজ থেকে মোটামুটি বড় সাইজ, একদম ছোট বাদ দিলাম আমি, কত এখান থেকে বাদ দিলাম? 2000 হ্যাপি? কারো আপত্তি আছে 2000 নিয়ে? নাই, লেটস সে তর্কের জন্য আমি 2000 পিক করলাম। একটা ফ্যাক্টরিতে এভারেজ আউট কতজন মার্চেন্ডাইজার থাকতে পারে? আরো বাড়াই দিলাম, খুশি থাকে 30 জন দিলাম, ডাবল, 15 থেকে 20 বলছেন, আমি 30 জন দিলাম আপনাকে। তাহলে টোটাল আরএমজি ইন্ডাস্ট্রি মাঝারি থেকে ভালো মান বলতেছি আমরা, ছোট যারা নিম্ন ক্যাটাগরি সেটা বাদ দিচ্ছি, যেখানে কমপ্লায়েন্স নাই, ঠিক মতো কাজের পরিবেশ নাই, এগুলো বাদ দিলাম। 2000 ফ্যাক্টরি 30 জন করে কত লোক হয়? 60,000, রাইট? 60,000 মার্চেন্ডাইজার লাগবে এই আরএমজি ইন্ডাস্ট্রি চালাতে, কারেক্ট? এর বাইরে কিছু বাইং হাউস আছে, কিছু লিয়াজন অফিস আছে, সেটার জন্য আর কত ধরে নিব? তাহলে আমরা তার ফ্যাক্টরির মতো এত মার্চেন্টস থাকে না। তো লেটস সে another 10,000, ওকে, 70,000, রাইট? আপনার ইউনিভার্সিটি থেকে প্রতি বছর টেক্সটাইল, ফ্যাশন, টেক্সটাইল এন্ড আরএমজি ডিগ্রিজ যাই আছে সব মিলে আপনার ইউনিভার্সিটিতে কত স্টুডেন্ট বের হয়? 120। আচ্ছা, এই নট অনলি টেক্সটাইল এবং টেক্সটাইল আরএমজি রিলেটেড যত ডিগ্রি আপনাদের এখানে পড়াশোনা হয়, ফ্যাশন ডিজাইনিং হতে পারে, 400 স্টুডেন্ট বের হইতে পারে। বাংলাদেশে এরকম কতগুলো ইউনিভার্সিটি, কলেজ, সরকারি বেসরকারি মাত্রায় আছে? 50টা, তাদের কথায় 50টা ইউনিভার্সিটি, 400 করে টেক্সটাইল বা আরএমজি গ্র্যাজুয়েটস, লেটস সে কত হয় সংখ্যা? 20,000, রাইট? প্রতি বছর সংখ্যা আসলে এর চেয়েও বড়, অনেক বড়। তারপরে আপনাকে এই ধরছে 20,000, হ্যাঁ? এই ইউনিভার্সিটিগুলো কি বছর চালাচ্ছে? These are running for many years. আপনাদের ইউনিভার্সিটি কত বছর? 2014 সাল থেকে, রাইট? 12 সাল থেকে। Can you imagine the number of graduates already been in the market? The market already কি পরিমাণ গ্র্যাজুয়েটস আছে? এদের যদি 70-80% চিন্তা করে আমরা শুধু মার্চেন্ডাইজিং করব, তো ইন্ডাস্ট্রি চালাবে কে? পুরো ইন্ডাস্ট্রি রান করবে কে? কেউ নাই, পুরো মাঠ ফাঁকা। এবং প্র্যাকটিক্যালি তাই, ওটাই ফেরদৌস ভাই বোঝানোর চেষ্টা করছিলেন আমাদেরকে
আমরা যখন ইন্টারভিউ নিতে যাই লোকজনকে এবং জিজ্ঞেস করি যে কেন মার্চেন্ডাইজিং করতে চান, আমি আপনাদের থেকে র্যান্ডমলি যদি 4-5টা আনসার নিই, সময় নাই, পিছনে স্যার আমাকে বলেন যে স্যার একটু শর্ট করে, although I was told I can talk 20 minutes, স্যার একটু রিকোয়েস্ট করতেছেন যে একটু সংক্ষেপ হলে আরো ভালো হয়। সো আমি যদি র্যান্ডম ফিডব্যাকও আপনাদের থেকে নেওয়া শুরু করি এখন, আপনারা কম বেশি এই উত্তর দিবেন কি ভালো পরিবেশ, মার্চেন্ডাইজিং পশ, একটু দেখতে ভালো লাগে, এসিতে বসে থাকে, আবার বাইক মার্চেন্ট করে আরো ভালো, ফ্যাক্টরির উপরে হুমকি পাওয়া যায় বেশি, গাড়ি দেওয়া যায়, আবার ফ্যাক্টরি মার্চেন্টও খারাপ না, ফ্যাক্টরি মার্চেন্টও আবার অনেককে গাড়ি দিতে পারে, ফ্যাক্টরির বটম দিকে যারা আছে এদেরকে। সবার উত্তরগুলো হয় এই টাইপের, মেজরিটি কি একটু পশ হয়। ভাই আপনি ইন্ডাস্ট্রি চালাইতে গেছেন, মাঠে নামেন, ময়দানে আসেন, আদারওয়াইজ এই ইন্ডাস্ট্রি আপনার জন্য থাকবে না, ধ্বংস হয়ে যাবে। ট্রাস্ট মি, আমরা প্রোডাকশনে আসলেই ভালো লোক পাই না, আমরা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ ভালো লোক পাই না, পুরো ফাঁকা মাঠ, কেউ যাইতে চায় না। কেন? প্রথম 1-2 বছরের কষ্ট, ওই প্রথম 1-2 বছরের কষ্ট আপনার পুরো ক্যারিয়ার জুড়ে টেনে বেড়াইতে হবে না। ট্রাস্ট মি, আমরা ইন্ডাস্ট্রিতে 15 বছর ধরে এটা দেখছি, তাই বলতে পারছি এত কনফিডেন্স নিয়ে যে এই প্রথম 1-2 বছরের কষ্ট আপনাকে জীবনভর টেনে নিয়ে যেতে হবে না, কিন্তু আপনার ক্যারিয়ারকে রুখে দেওয়ার মতো আর কেউ থাকবে না যদি আপনি ওইসব জায়গায় যান, পুরোটাই ফাঁকা। মার্চেন্ডাইজিং ইজ অ্যাবসলিউটলি স্যাচুরেটেড। যারা এখনো ভাবতেছেন মার্চেন্ডাইজিং ক্যারিয়ার করবেন, আই উইল রিকোয়েস্ট ইউ যে আপনি আসলেই ভুল পথে যাচ্ছেন, ওইদিকে যায় না। এর বাইরে সমস্ত ডিপার্টমেন্টগুলো নিয়ে ভাবেন, দেয়ার ইজ প্রোডাকশন, দেয়ার ইজ কোয়ালিটি, দেয়ার ইজ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, দেয়ার ইজ ফ্যাশন ডিজাইনিং, R&D, হিটিং, ডাইনিং এর কথা এখন বলবো না, বিকজ প্রজেক্ট বাড়তেছে না সেভাবে, গ্যাস কানেকশন সেভাবে আসতেছে না, সো ডাইনিং এর গল্পটা সাইডে রাখলাম, মার্চেন্ডাইজিং এর মতোই। এর বাইরেও আপনি HR পাবেন, কমপ্লায়েন্স পাবেন, যেখানে খুব সুন্দর ক্যারিয়ার করতে হবে, খুব দ্রুত করতে হবে, সেগুলো নিয়ে ভাবেন। ইন্ডাস্ট্রিতে আপনাদের জন্য ওইসব কথা আপনাদেরকে প্রয়োজন আছে। Now, coming back to your self-development, যেটা নিয়ে কিছুটা কথা বলছিলেন, randomly, আপুরা, ভাইরা, বছরে কত টাকা জামা কাপড় কেনেন? দুইটাই তো মাস্ক, এর বাইরেও আছে প্রোগ্রাম, সেমিনারের জন্য আলাদা একটা ড্রেস, বান্ধবীর বিয়ের জন্য আলাদা একটা ড্রেস, বান্ধবী অ্যারেঞ্জ ম্যারেজ বিয়ে করলে এক ধরনের ড্রেস, পালাই বিয়ে করলে আরেক ধরনের ড্রেস। ভাইরা যারা লেটস সে আমার মতো লেটস সে যারা স্মোকারস, সরি ম্যাম, পার্ডন মাই ওয়ার্ডস ইফ আই এম হার্টিং ইউ, সিগারেটের পিছনে বছরে কত টাকা খরচ করে? হিসাবই তো করে নিবেন, হ্যাঁ? আজকে হিসাব করবেন। কেন হিসাব করবেন? ইন্টারেস্টিং পার্ট দেখাই আপনাকে। লেটস সে ফর এক্সাম্পল, সবচেয়ে বাজে এক্সাম্পলটা দিয়ে স্টার্ট করি, পোশাক আশাকটা অনেক ভালো, হ্যাঁ? আপনি দিনে যদি 30 টাকা সিগারেট খান, I'm not encouraging you for that, so don't take me wrong. আপনি দিনে যদি 30 টাকা সিগারেট খান, আপনি মাসে কত টাকা সিগারেট খাবেন? বছরে? ধরেন যে আপনি 10 মাস সিগারেট খান, 2 মাস ব্রেক দেন, 1 মাস রোজার মাস ধরে নিলাম, আর 1 মাস অন্য কোনো সময় ব্রেক দেন ধরে নিলাম, হ্যাঁ? সো বা প্রতিদিন খান না, ওই হিসাবে ধরে 1 মাস আরো বাদ দিলাম, 10 মাস, তাহলে 9000 টাকা, কারেক্ট? এর বাইরে আপনার আরো সকাল আছে, মোটামুটি 1-2 বছর পর একটা মোবাইল কিনেন, প্রতি বছর এক জোড়া নতুন জুতা কিনেন, 1000টা ড্রেস কিনেন, যা লাগে যা পরেন তাও কিনেন, যা লাগে না তাও পরেন। কিভাবে পরেন, কিভাবে কিনেন, কোনো একদিন করবেন। 21শে ফেব্রুয়ারিতে আমি সাদা কালো পাঞ্জাবি পরে বেরোবো, এবং 21শে ফেব্রুয়ারি আপনি সারাদিন ঘরে বসে ঘুমায় কাটাবেন, আপনি বেরিয়ে হন না, আপনার পাঞ্জাবি আপনার জায়গাতেই থেকে যায়। আপনি 3-4 রকমের ঘড়ি কিনে রাখেন, কেন? আপনি ম্যাচিং সেন্সে পড়বেন, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন আপনার প্রোগ্রাম যখন আসে আপনি স্পেসিফিক্যালি একটা ঘড়ি বারবার পরেন, কেন? আপনার এটা ভালো লাগে। যারা পোশাক কেনেন বিভিন্ন কালারে, আপনি ঘুরে ফিরে দেখবেন যে আপনি কেনেন অনেক কালার, কেন? কেনার সময় আপনি ভাবেন যে এই কালারটা আমার কাছে নাই, তো আমি এই কালারটা কিনবো। পরার সময় আপনি পরেন অ্যাকচুয়ালি যে কালারটার প্রতি আপনি ফ্যাসিনেটেড ওঠে। There are people who love white, there are people who loves blue, there are people who loves navy, red. এরা ঘুরে ফিরে তাদের ড্রেস কম্বিনেশন ওইটার আশপাশ দিয়ে ঘুরে ফিরে আলমারি থেকে ওয়ার্ডরোব থেকে ওই কালারটাই বের করে নিয়ে পরে। আর ওই যে কিনছিল যে এই কালারটা আমার কাছে নাই, আমি এটা কিনবো, ওটা একদিন পরবো, আমি ওইটা ওভাবেই থেকে যায়। হ্যাল লট অফ ওয়েস্টেজ।
কেন আপনাকে ওয়েস্টেজের গল্প শেখাচ্ছি আমি? এজন্য শেখাচ্ছি, বছরে আপনি কম করে হলো এই ধরনের আজে বাজে কাজকর্মে লোয়েস্ট টু লোয়েস্ট হইলো আপনি 30,000 টাকা অপচয় করেন। আজ পর্যন্ত কেউ বলতে পারবেন এই 30,000 টাকার মধ্যে 3,000 টাকা আপনি একটা প্রফেশনাল কোর্স করার পেছনে খরচ করছেন, একটা স্কিল ডেভেলপমেন্টের পিছনে খরচ করছেন? কখনোই করেন। আমরাও করি, আমাদের স্কুল লাইফে আমরাও করি, বাট দিনটা আলাদা হয়ে গেছে কিভাবে? তখন আসলে বলার কেউ ছিল না, কেউ বলতো না। আজকে যেভাবে সেমিনার হয়, আমাদের সময় এগুলো কিছু হইতো না। 15 বছর আগে যখন ইউনিভার্সিটি থেকে বেরোয়, ইউনিভার্সিটি 4 বছরে একটা সেমিনার করতে পারে না। এখন করার চেষ্টা করে। এখন অনেক সিনিয়র অনলাইনে অনেক কথা বলে, অফলাইনে অনেক কথা বলে। তখন এগুলো কেউ বলতো না। আপনাদেরকে আমরা বলতেছি, সেজন্য শুনেন, সেটাকে অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই করেন এই কারণে, আমি আমার নিজের গল্পটা বলি আপনাদের। কারা কারা টিউশনি করেন স্যার এখানে? Who earns most? আপনাদের মধ্যে সবচেয়ে বেশি ইনকাম কার? একজন একজনের তো জানেন না, আইডিয়া থেকে বলেন যে স্যার what do you earn a month? 10,000 জি ম্যাডাম। স্যার আপনার 40k. Today is 2025, you are earning 40k, right? হ্যাঁ ঠিক তো? কত স্যার? 2006 সালে আমি বুকেক্সে ঢুকি। 2006 সাল থেকে আমার মান্থলি এভারেজ ইনকাম ছিল 40,000 টাকা, পুরো ক্যাম্পাসে। পুরো ক্যাম্পাসে আমার সাথে বেশি ইনকাম কেউ বুকেক্সে করে ওই সময়, আমার সময়। যখন আমার ক্যাডারের স্টুডেন্টরা পড়তে আসতো, আমার মান্থলি ইনকাম উঠে যেত 68,000 টাকা, গুনে গুনে 68,000 টাকা। আমি 4টা বছর এই করে কাটাইছি। 4 বছর পরে আমি ইন্ডাস্ট্রিতে কি আবিষ্কার করছি আমি কিছু জানি না, আমার কোনো স্কিল নেই। সো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, আমাদের কিন্তু বলে নেই যে বাবা এত টাকা কামাচ্ছ, লিডারশিপ স্কিল শিখো, কমিউনিকেশন স্কিল শিখো, টাইম ম্যানেজমেন্ট স্কিল শিখো, 5S শিখো, কাইজেন শিখো, লিনের উপর পড়াশোনা করো, টেকনিক্যাল নলেজ ডেভেলপ করো, মিটিং এর কিছু গল্প শিখো, ডাইনিং এর কিছু গল্প শিখো। কেউ বলতো না আমাদের, এবং আমরা শিখি। ইন্ডাস্ট্রিতে গিয়ে প্রচুর লজ্জা পেয়েছি, থেকে থেকে শিখছি, কিছু কারেকশন ঘটাইছি নিজের, বুঝছি একটা পর্যায়ে গিয়ে যে স্কিল ডেভেলপ করতে হবে। যারা যারা এই যে ফেরদৌস ভাই বলছিলেন যে হার্ড ওয়ার্কিং, নিজের স্ট্রেংথ ভেবে বসে থাকেন, কিছু হবে না আপনার হার্ড ওয়ার্কিং। উই নিড স্মার্ট ওয়ার্কার। আমার হার্ড ওয়ার্কারের কোনো দরকার নেই, উই নিড স্মার্ট ওয়ার্কার। আপনাকে দিয়ে তো মাটি কাটানো হবে না, ফ্যাক্টরিতে কাটাবে? আপনাকে দিয়ে তো বলবো না যে কনস্ট্রাকশন যত তো রডগুলো উঠাই দিয়ে আসেন, আপনি তো হার্ড ওয়ার্কার বলছেন, অনেক স্ট্রেংথ হবে। Will not do that with you, right? We need smart worker. To be a smart worker, আজকে থেকে যদি আপনি স্কিল ডেভেলপ করতে পারেন, আপনি শুধু চিন্তা করেন যে আপনি কোথায় গিয়ে পৌঁছাবেন যখন আপনি ইন্ডাস্ট্রিতে আপনার ক্যারিয়ার স্টার্ট করতে যাবেন। আমি আমার রুটেক্সের একটা জুনিয়রের এক্সাম্পল দিই। I'm from 32nd batch, 38 ব্যাচে একটা ছেলে ছিল, শেখ সাদিক। আমাকে আমার কোম্পানি টাকা দিয়ে বিভিন্ন ট্রেনিং করতে পাঠাইত বিভিন্ন জায়গায়, কোম্পানি পকেটের টাকা দিয়ে। এরকম একটা অর্গানাইজেশন যারা বাংলাদেশে অর্গানিকের উপর সার্টিফিকেশন দেয়, আমি নাম বলতেও পারি, বললেও ক্ষতি নাই, বলছি না। এরকম একটা অর্গানাইজেশন আমাকে ইনভাইট করে নিয়ে গেছে অ্যাজ এ গেস্ট, যে আমি তাদের ওই প্রোগ্রামটাতে থাকবো। কেন? তারা এরকম অনেক ফ্যাক্টরিকে ওখানে সেশনস দিবে, আমরা যাতে ওখানে কিছু কথা বলতে পারি যে অর্গানিক সার্টিফিকেশনসের চ্যালেঞ্জেস কি কি। সো আমাদের পিছনে কোনো টাকার খরচ নাই, আমার কোম্পানিরও নাই, তাদেরও নাই। সো আমরা বেসিক্যালি আমাদেরকে তারা নিয়ে গেছে গেস্ট হিসেবে। আমি ওখানে আবিষ্কার করলাম শেখ সাদিক বিং এ স্টুডেন্ট, যে তখনও সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে পড়তেছে, সে ওখানে পরিচয় হইলো ওই জায়গায়। আমি বললাম ওয়াই আর ইউ হিয়ার? আমি তো স্টুডেন্টদের থাকার কথা ছিল না, প্রফেশনালদের থাকার কথা বিভিন্ন ইন্ডাস্ট্রি। বললো না, আমি টাকা দিয়ে পার্টিসিপেট করতে আসছি। আমি আরো কিউরিওসিটি নিয়ে জিজ্ঞেস করলাম, ভাই মানে কেউ প্যাট্রোনাইজ করতেছে ইউনিভার্সিটি বা কেউ? বললো না, আমি নিজে পকেটের টাকা দিয়ে আসছি। বললো কেন? বললো প্যাশন, একটার পর একটা কোর্স করতে থাকবো, শিখতে থাকবো। 3,000, 4,000, 5,000 টাকা যায় টিউশনি করে, মোটামুটি 15-20,000 টাকা মান্থলি আমি কামাই। 4,000 টাকা আমার নিজের ডেভেলপমেন্টের পিছনে খরচ করা যাবে। ওই ছেলে পাস করে বেরোয়ার পরে এসডিএস তাকে অডিটর হিসেবে টেক ওভার করেছে। আজকে সে এই ধরনের মাল্টিন্যাশনাল কোম্পানিতে লিড অডিটর হিসেবে পারফর্ম করে। এ ভেরি ডিফারেন্ট ক্যারিয়ার। কেন? সে তার মধ্যে ওই স্কিল তৈরি করে নিয়েছে। আপনি ভাবেন যে আজ পর্যন্ত আপনি আপনার নিজের পিছনে কত টাকা খরচ করছেন, এটা আপনি ইন্ডাস্ট্রি থেকে এক্সপেক্ট করবেন যে ইন্ডাস্ট্রি আপনাকে ওই লেভেলে
স্যালারি দিবে, আপনার যোগ্যতাকে মাপবে, আপনার ইনক্রিমেন্ট লেভেলে করবে। কেন করবে স্যার? কি স্কিল উপহার দিচ্ছে? আস্ক ইয়োরসেলফ, আমি কি স্কিল উপহার দিচ্ছি এই ইন্ডাস্ট্রিকে, যেটা সে আমাকে মূল্যায়ন করে দেবে। অনেক কথা বলা যাবে, মাইক্রোফোন আমার হাতে থাকলে 3-4 ঘন্টা কথা বলতে থাকবো। I will not take your time anymore. লার্নিং এর দরজা আমরা বলি মনোরোলে, একটু ফিল্ডে স্পেশালি, তার চেয়েও যদি আরেকটু মাইক্রো লেভেলে যাই, আমার কাছে আমি শেখব। লার্নিং এর দরজা আমার কাছে সবসময় খোলা। যে কেউ যে কোনো সময় যে কোনো কিছু নিয়ে জানতে চান, you can reach me in WhatsApp, you can reach me in Facebook, everywhere. আমাকে পাবেন। তারপর যে কোনো জিজ্ঞাসা শেখানোর রাস্তা আমার কাছে সবসময় ওপেন। ক্যারিয়ার আপনাদের আরো সুন্দর হোক, নিজের স্কিল ডেভেলপ করেন, আমার জন্য শুভকামনা থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যারকে।